অর্থ হাতিয়ে নিতে সক্রিয় হ্যাকাররা, ব্যাংকে সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ বাংলাদেশ ব্যাংকের। এবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 4.6%, ভারতের চেয়ে বাড়বে মাথাপিছু আয়, বলছে আইএমএফ। আগামী 2 বছর রূপপুর প্রকল্প পরিদর্শন করবে আন্তর্জাতিক সংস্থা, তদারকি করা হবে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে। অর্থ হাতিয়ে নিতে সক্রিয় বিভিন্ন হ্যাকার গ্রুপ। দেশের অনেক ব্যাংকেও সাইবার নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার কথা বলছে বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। গ্রাহকের টাকা নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলোকে নিজস্ব সিস্টেম নিয়মিত নজরদারি বাড়ানোর তাগিদ বাংলাদেশ ব্যাংকের। দেশে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত মিলিয়ে মোট তালিকাবদ্ধ বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 61টি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2021 সালের জুনে ত্রৈমাসিক ভিত্তিতে মোট আমানত জমা হয়েছিল 14,39,000 কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 12 কোটিরও উপরে। দেশ ডিজিটালাইজ হওয়ার সাথে সাথে ব্যাংকিং খাতেও আধুনিকায়ন হয়েছে, বেড়েছে সাইবার ঝুঁকিও। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে, কিন্তু এখনও দেশের অনেক ব্যাংকে সাইবার নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। 4-5টা ব্যাংকে ছক আছে, কিন্তু সেটি পরিপূর্ণ না, পার্শিয়াল খণ্ডিত ছক আছে, যেটা দিয়ে আসলে আপনি সিকিউরিটি এনশিওর করতে পারেন না। সো আপনাকে সিকিউরিটি এনশিওর করতে হলে আপনাকে পরিপূর্ণ ছক, ফুল ছকটা স্থাপন করতে হবে। নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকগুলোকে সবসময় সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। সচেতনতাকে আরও বৃদ্ধি করার জন্য টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংক তাদেরকে নির্দেশনা দিচ্ছে, সার্কুলার দিচ্ছে, টাইম টু টাইম তাদের সাথে মিটিং করছে। সুতরাং আমি আশাবাদী যে ক্রমেই এই ক্ষেত্রে ব্যাংকগুলো আরও সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা তাদের সম্পদ যথাযথ সংরক্ষণ করতে তারা এখন বর্তমান যেমন সচেষ্ট আছে, ভবিষ্যতেও আরও সচেতন হবে বলেই আমি বিশ্বাস করি। ব্যাংকগুলোকে তো আমরা রেগুলারই পরামর্শ দিই। গ্রাহক পর্যায়ে আমরা অনেক সময় দেখা যায় যে পাইরেটেড উইন্ডোজ, তারপরে অ্যান্টিভাইরাস সফটওয়্যারও পাইরেটেড ব্যবহার করে কাজ করি। তাতে আমার গ্রাহকের হিসাবে আমার আইডেন্টিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট এগুলো লিক হতে পারে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকগুলোর নেটওয়ার্কের দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এবার বাংলাদেশের মাথাপিছু আয় হবে $2,138 আর ভারতের হবে $2,116। আইএমএফ এর ইকোনমিক আউটলুক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। এছাড়াও এই বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে 4.6% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। করোনার আঘাতে গত বছর অর্থনৈতিক মন্দার কবলে পড়ে বিশ্বের বেশিরভাগ দেশ। লকডাউন ও করোনার বিধিনিষেধের কারণে বাধাগ্রস্ত হয় উৎপাদন এবং আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে বেশিরভাগ দেশে নেতিবাচক জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় আইএমএফ সহ সব দাতা সংস্থা। কিন্তু গত বছরে মাত্র 22টি দেশে ইতিবাচক প্রবৃদ্ধির তথ্য দেয় আইএমএফ, যেখানে প্রবৃদ্ধির শীর্ষ 3-এ ছিল বাংলাদেশের অবস্থান। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ইকোনমিক আউটলুক 2021 প্রতিবেদনে বলা হয়, করোনার প্রভাব কাটিয়ে চলতি বছরেও ইতিবাচক প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। এই সময় মাথাপিছু আয়ে ভারতকে আবারও পেছনে ফেলবে বাংলাদেশ। আইএমএফ বলছে 2021 সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $2,138 বেশি, আর একই সময় ভারতের হবে $2,116। এ নিয়ে পরপর 2 বছর ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। সংস্থাটি বলছে এই ধারা অব্যাহত থাকবে 2026 সাল পর্যন্ত। অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবার খবর সন্তোষজনক, তবে এতে আত্মতুষ্টিতে না ভুগে মূল্যস্ফীতি সহনীয় রাখার তাগিদ তাদের। ভারতের রুপির ক্রয় ক্ষমতা এবং বাংলাদেশের টাকার ক্রয় ক্ষমতা কিন্তু এক না। ভারতে তুলনামূলকভাবে জীবনযাত্রার যে ব্যয় সেটা কম। সুতরাং যদি আমি ক্রয় ক্ষমতার দিক থেকে দেখি, তাদের $2,116 যে ক্রয় ক্ষমতা, সেটা কিন্তু আমাদের $2,138 যে ক্রয় ক্ষমতা তার থেকে বেশি। এটা আমাদের বিবেচনায় রাখতে হবে।
আইএমএফের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর দেশের মোট জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.6 ভাগ। তবে জিডিপির সাথে তাল মিলিয়ে দেশে কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র ও কুটির শিল্পকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এছাড়াও পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আনতে পারলে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কমবে দারিদ্র্যের হার। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা অন্যান্য বিষয় ছাড়াও জয়েন্ট ভেঞ্চারে নিয়ে যাব। জয়েন্ট ভেঞ্চারে নিলে যেটা সুবিধা হবে, তারা যে টেকনোলজিটা আনবে, মূলধন তো আনবে, মূলধন আমাদের আছে, তারা আনবে ঠিক আছে, কিন্তু তারা যে একটা প্রযুক্তিগত উৎকর্ষতা এবং দক্ষতা আনবে, সেটা আমাদের অনেক কাজে দেবে। এদিকে চলতি বছর বাংলাদেশ করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের বিভিন্ন সংস্থা, যেখানে বিশ্বব্যাংক বলছে 2021-22 অর্থ বছরে জিডিপি হবে 6.4 ভাগ এবং এডিবির পূর্বাভাস 6.8 ভাগ। আর চলতি অর্থ বছরে সরকারের জিডিপির লক্ষ্য 7.2%। কপ্তে মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আগামী 2 বছরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মোট 5টি মিশন আসবে বাংলাদেশে। প্রকল্পটি আন্তর্জাতিক মানদণ্ড মেনে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতে পরিদর্শনগুলো হবে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রকল্পের নিরাপত্তায় কোনো ছাড় দিচ্ছে না বাংলাদেশ। ধাপে ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। পদ্মার পাড়ে পাবনা জেলার রূপপুরে চলছে ব্যাপক মহাকর্মযজ্ঞ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জোর দেয়া হচ্ছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোই চুল্লি নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। রূপপুরের প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন হয়েছে রোববার। কর্তৃপক্ষ বলছে ভিভিইআর টাইপ রিঅ্যাক্টরে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যেটা আইইএ গাইডলাইন মেনে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এই প্রজেক্টের বাস্তবায়ন হচ্ছে এবং বিভিন্ন যে স্তরের এবং সর্বাধিক সতর্কতা নেওয়ার যে প্রস্তুতিগুলো আছে সবগুলো ব্যবস্থা নিয়েই এই প্রজেক্টের কাজ চলছে। বিশ্বে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিতে কাজ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। নিরাপত্তা বিষয়ে তদারকি করতে IAEA পরামর্শক দল আসবে বাংলাদেশে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সক্ষমতা, কেন্দ্রের সুরক্ষা, স্থাপনা নিরাপত্তা ব্যবস্থাপনা, দুর্যোগের জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সামগ্রিক অবকাঠামো পর্যালোচনা করবেন তারা। স্ট্রাকচারগুলি সেফটি ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলি ফলো করে যে আমাদের এটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেই জিনিসগুলিকে তারা ওভারসি করবে। এর পাশাপাশি আমাদের এর আগে কিন্তু 2011 সাল থেকে আমাদের অনেকগুলি মিশন হচ্ছে, সমস্ত মিশনের রিপোর্টগুলি পজিটিভ। আইএর ডিজি মহোদয় এবং আইএর যে বিভিন্ন সেফটি ডিপার্টমেন্টের লোকগুলি আছে ওনারা যথেষ্ট পরিমাণ খুব অ্যাপ্রিসিয়েট করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 2023 সালে 1200 মেগাওয়াট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট থেকে সমপরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা এখন পর্যন্ত 2 কোটি পরিবারের অন্তত 7 কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির 50 বছরে পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির 50 বছরে পদার্পণ উপলক্ষে কক্সবাজারে সিপিপির মহড়া সহ ঢাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। বলেন, 1972 সালে বঙ্গবন্ধুর গঠন করা সিপিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে তার সরকার নিয়েছে নানা পদক্ষেপ। বন্যা ও নদী ভাঙন রক্ষায় নানা প্রকল্পের পাশাপাশি দুর্গতদের খাদ্য, নগদ অর্থ, ওষুধসহ বিভিন্নভাবে দেয়া হচ্ছে সহায়তা। বলেন, বাংলাদেশ এখন বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের এই সম্মানটা যেন বজায় থাকে ভবিষ্যতে, সেটাও সকলকে সচেতন থাকতে হবে এবং এই ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই হচ্ছে আমাদের কথা। কাজে আমরা সব কিছু মোকাবেলা করেও উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব। যে
বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বড় দুর্যোগ করোনা মোকাবিলায় সময় উপযোগী নানা পদক্ষেপের কারণে দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানান সরকার প্রধান। অন্তত ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় নেওয়ার ঘোষণাও দেন তিনি। অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, এই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের ৮০ ভাগ মানুষকে আমরা টিকা দেব। বক্তব্যে দুর্যোগের নানা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার ঝুঁকি মোকাবেলায় কোনো পদক্ষেপ না নেয় 1991 সালে বন্যায় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। আমি নিজের চোখে দেখেছি, একই সাথে ছোট্ট শিশুর লাশ, মা, শিশু, গবাদি পশু থেকে শুরু করে সেখানে সমস্ত ধরনের প্রাণী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই ভ্যালি অবসানের জন্য আজ কমিটি গঠন করছে না হাইকোর্ট। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 জন সাবেক সচিবের নাম প্রস্তাব দেওয়ার পর এই কথা জানায় আদালত। নামগুলো যাচাই বাছাই করার পর এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। কমিটিতে যাতে সঠিক ব্যক্তি দ্বারা পরিচালিত হয় তা নির্ধারণ করা হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ে প্রস্তাবিত 3 জন সাবেক সচিব হলেন মাকসুদুর রহমান পাটোয়ারি, রেজাউল আহসান ও ইয়াকুব আলী পাটোয়ারি। তাদের মধ্যে একজনকে রাখা হবে কমিটিতে। মঙ্গলবার বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই কমিটি গঠনের কথা জানান। গ্রাহকদের কাছে বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির দেনা 1000 কোটি টাকার বেশি। অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় তৈরি হয়েছে অচল অবস্থা। এ অবস্থায় ই ভ্যালির অবসান চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক গ্রাহক। আবেদনের শুনানি শেষে ই ভ্যালির সম্পদ বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন আদালত। তলব করা হয় সব নথি। 3 জন অবসরপ্রাপ্ত সচিব মহোদয়ের নাম আমরা জমা দিয়েছি এবং মাননীয় আদালত আজকে এই মামলাটি আমাদের তালিকাতে নেই, কিন্তু মাননীয় আদালতকে মেনশন করার পরে মাননীয় আদালত বলেছেন যে তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন সেদিন তিনি এই বিষয়ে আদেশ প্রদান করবেন। পোল্ট্রি ও গবাদি পশুর খাবার তৈরির অন্যতম উপকরণ সয়াবিন মিল রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সয়াবিন মিলের রপ্তানি অব্যাহত থাকলে এর প্রভাবে দেশের ডেইরি ও পোল্ট্রি খাদ্য উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে। এতে পোল্ট্রি ডেইরি খাদ্যের দাম বেড়ে যাবে। এ অবস্থায় আগামী 14 অক্টোবর থেকে সয়াবিন মিল রপ্তানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে 13 অক্টোবর পর্যন্ত রপ্তানির জন্য যেসব এলসি বা টিটি সম্পন্ন হবে সেগুলো 20 অক্টোবর পর্যন্ত রপ্তানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন করে এমন ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য কর সুবিধা বাড়িয়েছে এনবিআর। এসব প্রতিষ্ঠানের কর অবকাশ সুবিধা বা ট্যাক্স হলিডে 10 বছর বাড়িয়ে 2032 সাল পর্যন্ত করা হয়েছে। স্থানীয় উৎপাদন উৎসাহিত করে আমদানি নির্ভরতা কমানো এবং রপ্তানির উদ্দেশ্যে প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে এপিআই ও গবেষণাগারে রি-এজেন্ট উৎপাদন করছে তাদের জন্য 2016 সালের 1 জুলাই থেকে কর রেয়াত প্রযোজ্য হবে। সরকার আশা করছে কর ও অন্যান্য প্রণোদনা বাংলাদেশকে 2032 সালের মধ্যে এপিআই রপ্তানি থেকে প্রায় $1 মিলিয়ন এনে দেবে এবং প্রায় 5.5 লাখ নতুন চাকরি তৈরি করবে। রপ্তানিমুখী শিল্প উন্নয়নের যে প্রচেষ্টা তাতে ওয়ালটন নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। তিনি বলেন, সরকার দেশীয় শিল্পের বিকাশে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে। সরকারি কেনাকাটায় দেশীয় শিল্প যাতে অগ্রাধিকার পায় সেজন্য পিপিআর রুলস আপডেট করা হয়েছে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, ওয়ালটন কারখানা অত্যন্ত পরিচ্ছন্ন, পরিবেশ সম্মতভাবে তাদের স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে। ওয়ালটন হাইটেকের এমডি ও সিইও গোলাম মোর্শেদ বলেন, সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের সাথে একাত্ম হয়ে ওয়ালটন এসডিজির 8 ও 9 নম্বর লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এই সময় ডিসিতে প্রধান সূচক কমেছে 65 পয়েন্টের বেশি এবং দর হারিয়েছে 64 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে প্রায় 177 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 61 কোটি 50 লাখ টাকার শেয়ার।
বুধবার লেনদেনের শুরু থেকে নেতিবাচক অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 65.54 পয়েন্ট, অবস্থান করছে 7248 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1952 কোটি 99 লাখ টাকার শেয়ার। আগের দিনে চেয়ে লেনদেন বেড়েছে 89 কোটি টাকা। হাত বদলে অংশ নেয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 106টি কোম্পানির, কমেছে 241টির এবং অপরিবর্তিত আছে 29টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকার প্রথম অবস্থানে রয়েছে ফরচুন শুজ, লাফার্জ হোলসেল দ্বিতীয়, তৃতীয় অবস্থানে আইএফআইসি ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে জনতা ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 176.95 পয়েন্ট, লেনদেন 61 কোটি 50 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 85 টাকা 65 পয়সায়। যুক্তরাজ্যে পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 118 টাকা 96 পয়সায়। ইউরোর দর কমেছে, বিনিময় হচ্ছে 100 টাকা 93 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 24 পয়সায়। দর কমেছে সৌদি রিয়ালের, বিনিময় হচ্ছে 22 টাকা 94 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 23 টাকা 43 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হচ্ছে 285 টাকা 51 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 20 টাকা 71 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।